নাগরিক শোক সভায় আপসীর নেত্রী বেগম জিয়ার স্মৃতিচারণ, সপরিবারে যোগদান তারেক রহমান। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বক্তাদের। 11 দল ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। 268 আসন এককভাবে নির্বাচনের ঘোষণা। নীতি থেকে বিচ্যুতির অভিযোগ অস্বীকার জামায়াতের। ভয়াবহ আগুনের তছনছ দুটি পরিবার, নারী শিশু উদ্ধার 11, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু, কয়েল থেকে দুর্ঘটনা ধারণা। কৃত্রিম সংকট দেখে এলপিজির বাজারে হরিলুট, দ্বিগুণ দামে কিনতে রাজি হলে মিলছে বিপুল সিলিন্ডার। নানা অজুহাত ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছে ভোক্তা অধিকার। এবং ট্রাম্পের দর কষাকষির চাল, নতুন মার্কিন ভিসা নীতি, নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবেন যুক্তরাষ্ট্র অভিবাসন প্রত্যাশীরা। রেমিটেন্সের প্রভাব, কৌশলী কূটনীতির পরামর্শ। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নাগরিক শোক সভায় স্মৃতিচারণ করা হলো বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের। আর এতে অংশ নিয়ে আপসী নেত্রীর আদর্শে নতুন দেশ গড়ার ডাক দিয়েছেন বক্তারা। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিশিষ্টজনদের। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজনে সপরিবারে যোগ দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহিনের রিপোর্ট। গৃহবধূ থেকে রাজনীতির কণ্টকাকীর্ণ রাজপথে আগমন যার, যিনি মানুষের অধিকারের প্রশ্নে অটল। স্বাধীনতা সার্বভৌম নিশ্চিতে একজন অতন্দ্র প্রহরী হয়ে আগলে রেখেছিলেন 56,000 বর্গমাইলের সীমানা। লাল সবুজের পতাকার কাণ্ডারি গণতন্ত্রের আপসহীন নেত্রী অপরাজেয় বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা। বাংলাদেশের কাছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অরাজনৈতিক সংগঠন নাগরিক সমাজের আয়োজনে নাগরিক এই শোক সভায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা যুক্ত হন এই সভায়। শুক্রবার দুপুরের পর শুরু হয় সভা। বিকেল 4টার কিছু আগে অনুষ্ঠান স্থলে আসেন মরহুমা বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও। বক্তারা খালেদা খানম পুতুল থেকে বেগম খালেদা জিয়া হয়ে ওঠার সংগ্রামের জীবনকে স্মরণ করেন। প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। সবাই বলেন যে তিনি আপসীর নেত্রী। এই অভিধা তার ভাগ্যে জুটেছিল প্রথম পর্বে। আর শেষ পর্বে মানুষ আমরা দেখলাম, যেটা তার মৃত্যুর পরে প্রমাণিত হলো, যে তার প্রতি যে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা এবং সহানুভূতি, সেটা হচ্ছে তার সেই ভিকটিম ইমেজ। এবং মানুষ এই দুটোকে চিরদিন স্মরণ রাখবে। উপস্থিত সবাই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে ধারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই যে আজকে শোক সভা, এই শোক সভা যদি রিয়েলি অর্থবহ, মিনিংফুল করতে হয়, তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কিভাবে? ভোট দিয়ে, ভোট কেন্দ্রে গিয়ে। সুতরাং দয়া করে আপনার ইলেকশন বানচাল হতে দেবেন না। খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন। মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। নাগরিক শোক সভার সভাপতি সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাসের হোসেন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার আহ্বান জানান। তারই রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে তাদের সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকে সুসংহত করবেন বলেও প্রত্যাশা জানান বক্তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায়
কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি বিটে কর্মরত সাংবাদিকেরা। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন যখন লাইভ দিচ্ছিলেন তখন আয়োজক কমিটির সদস্য সচিব সালেউদ্দিন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। গ্রিন টিভি রিপোর্টার হাসান হাবিব সহ কয়েকজনের সঙ্গে আপত্তিকর আচরণ করেন সালেউদ্দিন। বিএনপি বিটের সাংবাদিকেরা মনে করেন সালেউদ্দিনের এমন আচরণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। দীর্ঘ সময় প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করে আসা বিটের সাংবাদিকেরা যাতে পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়েন তা নিশ্চিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান সাংবাদিকেরা। বেগম খালেদা জিয়া দেশবিরোধী কোনো চুক্তি না করায় কারাগারে যাওয়া সহ নানা ধরনের সহ্য করতে হয়েছে নির্যাতন, এবং এ বিষয়ে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চট্টগ্রামে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার দেখছে মানুষ, তাই জনগণের ক্ষমতা বাড়াতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের নেওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সমঝোতার বিষয়ে সম্মতি জানিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কে আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আয়োজনে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল নতজানু আওয়ামী সরকার। প্রয়াত বেগম জিয়া দেশ বিরোধী কোনো চুক্তি না করায় কারাগারে নেওয়া সহ নানা নির্যাতন সহ্য করতে হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। বেগম জিয়া ছিলেন বলেই এই দেশকে কেউ কিনতে পারেনি, এই দেশকে কেউ দখল করতে পারেনি। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের স্বাধীনতা অক্ষত থেকেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কিন্তু ভারতেও এটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের তৎকালীন নতজানু সরকার সেটি করেছে। কিন্তু বেগম জিয়া 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে দিয়ে তো এটা করানো সম্ভব হয়নি। এদিকে চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহতী পূর্ণানুষ্ঠানে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার দেখেছে জনগণ, আর তাই রাষ্ট্রের ক্ষমতা নয় জনগণের ক্ষমতা দেখতে চায় বাংলাদেশ। রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই আমরা। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা দেখছি না আমরা চাই সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, সকলের জন্য সমান থাকতে হবে। সেটা চাকরি হোক, বাকরি হোক, লেখাপড়া হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, রাজনীতি হোক। রেইনবো নেশন, রংধনু দেশের কথা বিএনপি ডিক্লেয়ার করেছে এই কারণে যে একটা রংধনুতে সব রং থাকবে, কিন্তু একটা রংধনু, এটা হচ্ছে বাংলাদেশ। বিভিন্ন ধর্ম থাকবে, বর্ণ থাকবে, ইতিহাস থাকবে, সংস্কৃতি থাকবে, ভাষা থাকবে। এদিকে শুক্রবার সকালে মার্কিন প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে টেলি বৈঠকে যুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে টেলিফোনে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্যিক সমঝোতার নানা ইস্যু নিয়ে বৈঠকে আলাপ হয়েছে। Tareq Rahman Saab expressed satisfaction with the interim government's negotiations and was supportive of it. In the exchanges, positive exchanges took place between the Trump administration's U.S. trade representative. বাংলাদেশে নির্বাচন সামনে রেখে সম্প্রতি বিভিন্ন দেশের কূটনীতি বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। স্লো পয়জনিং করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। অপচিকিৎসায় লিভার সিরোসিস দানা বাঁধে তার শরীরে, এমন গুরুতর অভিযোগ করেছেন বেগম জিয়ার চিকিৎসক দলের প্রধান ডাক্তার FM সিদ্দিকী। বেগম জিয়ার নাগরিক সভায় এই অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ এই চিকিৎসকও। ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলার রায়ে জেলে পাঠানো হয়েছিল তাকে। এই সময়ে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে করা হয় অবহেলা। নাগরিক শোকসভায় অংশ নিয়ে সেসব ঘটনার বর্ণনা দিলেন বেগম জিয়ার চিকিৎসক। বেগম জিয়ার 2 বছর 1 মাস 13 দিন কারাভোগ, জামিন এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, গণতন্ত্রের সংগ্রাম সহ নানা দিক তুলে ধরেন বক্তারা। আগামী দিনের যে ইতিহাস
এই জনপদে সৃষ্টি হবে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী দিলেন চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, কারাবন্দী থাকা অবস্থায় সরকার নির্ধারিত চিকিৎসক দল তাকে মিথোটেক্স ঔষধ প্রয়োগ করেন। ডাক্তার FM সিদ্দিকী জানান, মিথোটেক্স ঔষধ রোগীকে খাওয়ানো হলে কিডনির কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করতে হয়, কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে তা করা হয়নি। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় লিভার সিরোসিসে আক্রান্ত হন বেগম জিয়া। চিকিৎসা প্রক্রিয়া এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত দাবি করেন তিনি। বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, তৎকালীন মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসকরা কোর্টকে রিপোর্ট দিয়েছিল, সেখানে লিভারের রোগের কোনো উল্লেখই ছিল না। অর্থাৎ দে ওয়ার নট অ্যাওয়ার অর দে হিডেন দ্য ট্রু ফ্যাক্ট যে ম্যাডাম লিভারের রোগী। এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। বিচারের নামে প্রহসনের নানা উদাহরণ তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমি এতিমের টাকা মেরে খেয়েছি। বেগম খালেদা জিয়ার এমন বিস্ময়সূচক বাক্যকেও আদালতে স্বীকারোক্তি হিসেবে গণ্য করা হয়েছিল। ওনার একটা অদ্ভুত বিচার হয়েছিল, উদ্ভট বিচার। সেই বিচারে উনি এত শকড হয়েছিলেন, অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম যে নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন। এত জঘন্য একটা বিচার হয়েছে, এটার বিপক্ষে বিবৃতি লিখে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে, 4 জনের বেশি রাজি হয় নাই। মঞ্চ যখন স্মৃতিচারণ চলছে, দর্শক সারিতে তখন হাজারো মানুষ। সবারই প্রত্যাশা আগামী প্রজন্ম শিক্ষা নেবে বেগম জিয়ার আপোষহীনতার। পুরো শহরটাকে বিরান করে চলে গেল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অবশেষে 11 দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিল ইসলামী আন্দোলন। 268 আসনে প্রার্থী দিয়ে বাকি 32টিতে সমর্থন দেবে আদর্শে মিল থাকাদের। জোট ছাড়ার পেছনে জামায়াতের দায় দেখছেন তারা। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে জোট রক্ষার শুরু থেকে আন্তরিক ছিল বলে দাবি জামায়াতের। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। 11 দলীয় নির্বাচনী সমঝোতা জোটে থাকছে না জোটের অন্যতম উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনীতির মাঠে যখন এই আলোচনায় সরগরম, ঠিক তখন রাজধানীর পুরনো পল্টনে নিজ কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান ঘোষণা দেন যে নীতি, আদর্শ এবং স্বপ্ন নিয়ে জোটের শুরু তা এখন বিদ্যমান নেই। এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এই ভাঙনের পেছনে দায়ী করা হয় জামায়াত ইসলামীর কর্মকাণ্ডকে। তবে জোট ভাঙলেও এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেই জন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ইসলামী আন্দোলনের তোলা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে জামায়াত নেতাদের দাবি, 11 দলের সমঝোতা তৈরিতে তারা শুরু থেকেই ছিল আন্তরিক। এটা সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আসনগুলো বন্টন হয়েছে। এটা এমন না যে কাউকে চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা এবং বাস্তবতাকে সামনে রেখে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে এই কাজটি করা হয়েছে। এই সমস্ত যেটা ওনারা বলছেন সেই সমস্ত কোনো দাবিগুলো ছিল না। দাবিগুলো তো খুবই স্পষ্ট, 5 দফা দাবি ওনারা বক্তৃতা দিয়েছেন, আমরা দিয়েছি, সবাই বলেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে আরও আলোচনায় এখনো আশাবাদী জামায়াত, দাবি এই নেতার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। একসঙ্গে নির্বাচনে যাওয়ার ইচ্ছা থাকলেও ইসলামী আন্দোলনের জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে এনসিপি। শুক্রবার রাতে রাজধানী ধানমন্ডিতে ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন যে তারা এককভাবে নির্বাচন করবেন। এই বিষয়ে ইতিমধ্যে আমাদের জোটের শরিক দল জামায়াতে ইসলামের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে। দুঃখের সাথে বলতে হচ্ছে যে একজন প্রার্থীর অনুসারীদের উপর হামলা হচ্ছে এবং আরও বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের
বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে ফেলার এক ধরনের কার্যক্রমে বিএনপির স্থানীয় প্রার্থীরা জড়িত হয়েছে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে আহ্বান জানাবো যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই সরকার এবং নির্বাচন কমিশনকে আরও প্রোঅ্যাক্টিভভাবে মাঠ পর্যায়ে তাদের সক্রিয়তা দেখাতে হবে। ঢাকা থেকে নির্বাচনী সফর শুরু করবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 22 জানুয়ারি ঢাকা মহানগরীতে এবং 23 ও 24 জানুয়ারি উত্তরবঙ্গ সফর করবেন তিনি। শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের কর্মকর্তা মুজিবুল আলম। জামাত আমির 22 জানুয়ারি নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15-তে গণসংযোগ করবেন। 23 জানুয়ারি বেলা 2টায় দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে, বিকেল 4টায় ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় রংপুরে জনসভায় বক্তব্য রাখবেন। 24 জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। ওই দিন গাইবান্ধার পলাশবাড়িতে জনসভায় বক্তব্য রাখবেন জামাত আমির। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে জোরে সোরে মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার। জনগণকে সচেতন করতে শুক্রবার জেলায় জেলায় নানা কর্মসূচিতে যোগ দিচ্ছেন একাধিক উপদেষ্টা। বলছেন হ্যাঁ ভোট জেতার উপরে নির্ভর করছে সংস্কারের ভবিষ্যৎ। এ ধরনের এক অনুষ্ঠানে প্রেস সচিব জানিয়েছেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা বলছে না কেউ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বিদেশি চাপও নেই। শুক্রবার দেশের বিভিন্ন জেলায় গিয়ে গণভোটে হাঁ জয়যুক্ত করতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিশেষ সহকারী। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেস সচিব শফিকুল আলম জানান, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে কেউ বলছে না। অংশগ্রহণমূলক নির্বাচন করতে বিদেশি চাপও নেই। আগামীতে শেখ হাসিনার মতো দানব তৈরি ঠেকাতে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ যেই ধরনের খুন, গুম খুন এবং ভয়ানক ডাকাতির রাজ্য কায়েম করেছিল, এটা তো পুরো পৃথিবীবাসী জানে। ফলে ওদের হয়ে কেউ এসে বলছে না যে ওদেরকে আপনারা একটু সুযোগ দেন। হয়তোবা বলতো, বলার সুযোগ তো আওয়ামী লীগই রাখে নাই। বান্দরবানে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গণভোটের মাধ্যমে প্রতিফলিত হবে জনগণের মতামত। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, দেশ ও জাতির কল্যাণে সবার উচিত হাঁ ভোট দেয়া। আপনাদের দরকার হচ্ছে হাঁ ভোটে ভোট দেওয়া, কারণ এটা আপনারা যদি হাঁ ভোটে না দেন তাহলে আমাদের পার্লামেন্টারিয়ানরা আগে যেভাবে দেখেছেন, হ্যাঁ আমরা এটা হচ্ছে কি 13তম পার্লামেন্টারি ইলেকশন, আগের 12টাকে আপনারা যেভাবে দেখেছেন, তাহলে কি আপনারা সেই রকম পার্লামেন্টারিয়ান দেখতে চাচ্ছেন নাকি একটু পরিবর্তিত পার্লামেন্টারিয়ান দেখতে চাচ্ছেন? এগুলি এই কারণে আমাদের এই ভোটের আয়োজন। বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি গণভোটের পক্ষে অবস্থান নিয়ে এবং তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সিলেট জেলা তথ্য অফিসে আয়োজিত উঠান বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, গণভোটের ইতিবাচক ফলাফলই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। খুলনায় মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, গণভোটের ক্ষেত্রে হাঁ এর পক্ষে সরকার। সংস্কারের ম্যান্ডেটের উত্তরাধিকার প্রশ্নে এসেছে, সেজন্য সরকারকে হাঁ প্রশ্নেই নাগরিককে সচেতন করতে হবে। রাষ্ট্র পরিবর্তনের জন্য তাদেরকে দায়বদ্ধ করার জন্য যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই জুলাই সনদে আপনারা হাঁ ভোট দেবেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচারে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, হাঁ ও না ভোটের মাধ্যমে তৈরি হবে নতুন ব্যবস্থাপনা। গণভোটের ব্যাপার হলো সবসময় লক্ষ্য করছি কিছু সংস্কার দরকার। আমরা কিছু শুরু করেছি, শেষ করতে পারিনি। আমরা যেগুলি শুরু করেছি জনগণের ভালোর জন্য। আমরা আশা করি ভবিষ্যতে যে গভর্নমেন্টটি আসবে তার এইগুলিকে জন্য, এটা তো ওয়ান অফ না একবারে শেষ করে দিলাম, এগিয়ে নিয়ে যায়। হাঁ ভোট দিলে সংস্কারটা কোনো এক পেশে যেন না হয়, আমার তাদের পার্টিসিপেশন, অংশগ্রহণ করতে, এটার জন্য। অতীতের মতো কোনো সরকার যেন জনগণকে বাদ দিয়ে সংস্কার করতে না পারে, এজন্যই গণভোট হতে যাচ্ছে বলেও জানান সবাই। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর পা ধরে কেউ রাষ্ট্রপতি হবে এমন বাংলাদেশ জনগণ চায় না বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি আরও বলেছেন, দেশকে পরিবর্তন করতে হলে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। এর আগে দেলপাড়া এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আদিলুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ।
আমরা কি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পায়ে ধরে সালাম করে অনুমতি নিয়ে রাষ্ট্রপতি হবে? এবারের ভোট হবে কোনটা, হ্যাঁ না না? নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির ৭ম দিনে 18টি আবেদন মঞ্জুর করেছে ইসি। শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই শুনানিতে মোট ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে 21টি আবেদন নামঞ্জুর এবং 4টি আবেদন রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন। এ সময় আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা সন্তোষ প্রকাশ করলেও বাতিল হওয়া প্রার্থীরা নিরাপত্তা সহ নানা বিষয়ে অভিযোগ তোলেন। কোনো প্রার্থী আদালতে যাওয়ার ঘোষণাও দেন। কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 511 থেকে 610 নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর রোববার শেষ দিনে 611 থেকে 645 নম্বর অবশিষ্ট অপেক্ষমান আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে। শুধু স্বাক্ষর কিংবা ছোট ছোট কারণেই আমাদের এই 6 জনকে প্রার্থিতাকে বাতিল করে দেওয়া হয়েছিল। বলছেন যে আমি একটা তথ্য ফর্ম দিতে ভুল করছি, তো সেটা আমি ওই সময় দিয়ে দিলে পারতাম। এটা নিয়ে আমার বিরুদ্ধে আমার মনোনয়নটা বাতিল করলো। আপিলের শুনানিতে আমি আজকে কিন্তু প্রার্থী ফিরে পেয়েছি। আমরা প্রতিনিয়ত প্রত্যেক জায়গায় হয়রানির শিকার হচ্ছি। আশা করতেছি আমরা উচ্চ আদালতে যাব, সেখানে ন্যায় বিচার পাবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, যা মোট ভোটারের 35%। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের পর আসন্ন এই নির্বাচনে এই বিপুল সংখ্যক ভোটারের বেশিরভাগই প্রথমবার ভোট দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে সরকার গঠন আর রাষ্ট্র সংস্কারে সবচেয়ে বড় ভূমিকায় থাকবেন এই তরুণ ভোটাররা। কাউসারা চৌধুরী, কুমু রিপোর্ট। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন গত বছরের 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। সে অনুযায়ী এখন ভোটার 12,76,95,183 জন। জাতীয় যুবনীতি 2017 অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সী নাগরিকরা যুবক। ভোটারদের বয়স পর্যালোচনা করলে দেখা যায় আগামী নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটির বেশি। এছাড়া প্রায় 2 কোটি ভোটারের বয়স 60 বছর বা তারও বেশি। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের কারণে 2009 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের অধিকাংশই এবারই প্রথমবার জাতীয় নির্বাচনে ভোট দেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে সরকার গঠনে সবচেয়ে বড় ফ্যাক্টর হবে তরুণদের ভোট। এই যে দলগুলো জুলাই পরবর্তী সময় তাদের যে কার্যক্রম, তারা কি মেসেজ দিচ্ছে, তারা দেশকে কিভাবে গঠন করতে চায়, কিভাবে গড়তে চায়, এগুলো তারা বিবেচনা নেবে। এই যে এত ব্যাপক সংখ্যক ভোটার, এত ব্যাপক পার্সেন্টেজ, তারা বড় ফ্যাক্টর হবে। তারা যেদিকে ভোট দেবে আমার ধারণা সেই দল বা সেই দলের প্রার্থীরা জিতে আসবে। তো শিক্ষিত তরুণ তারা প্রার্থীও দেখবে, দলও দেখবে, এই দুটার কম্বিনেশনে দেখবে এবং দলগুলোর পুরনো ইতিহাসও ঘাটবে। আজকাল তো আদর্শিক রাজনীতির আবেদনটা কম। এখন তারা দেখবে যে কোন ক্যান্ডিডেট খুব অ্যাট্রাকটিভ, চিত্তাকর্ষক, এইসব বিষয়গুলো যখন তাদের বিবেচনায় আসতে পারে। তাদের মতে যেসব রাজনৈতিক দল রাষ্ট্র ও রাজনীতির ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিবে তাদের বাক্সে যেতে পারে তরুণদের ব্যালট। ডেমোক্রেসি যেটা না সেটা বিশ্বাস করে তরুণরা মধ্যে সংখ্যা আসলে কম পাবে। দল না শুধু, এবার তারা ক্যান্ডিডেটকেও জাজ করবে। এটা দেখবে যে কোন দল কিভাবে মেসেজ দিচ্ছে, তাদের এজেন্ডা কি, তাদের ম্যানিফেস্টো কি, তারা দেশকে কিভাবে পাল্টাতে চায়, ওইটা বিবেচনা করেই তারা ভোট দেবে। মানুষের জন্য, দেশের জন্য তারা কি করবে, এই জায়গাটা তারা কিভাবে বলছে, তারা আসলে তাৎক্ষণিকভাবে দেখতে চায় যে কোনটা ভালো কোনটা মন্দ। আগামী দিনের রাজনীতি ও নির্বাচনে তরুণ ভোটাররাই প্রধান নিয়ামক হিসেবে ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্মল আলোয় যখন পুরো শহর জেগে উঠছিল ছুটির আমেজে, ঠিক তখনই উত্তরার আবাসিক ভবন জ্বলে উঠল মৃত্যুর লেলিহান শিখায়। আগুনের ধোঁয়ায় প্রাণ হারিয়েছে নারী শিশুসহ 6 জন। নিমিষেই তছনছ 2 পরিবারের সাজানো সংসার। ছাদ বন্ধ থাকায় বের হতে পারেননি অনেকেই। কয়েলের আগুন থেকে সূত্রপাত বলে ধারণা স্বজনদের। শুক্রবার সকাল 7:50 উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের 7তলা এই আবাসিক ভবনটি হঠাৎ করেই পরিণত হয় অগ্নিকুণ্ডে। ভবনের 2য় তলা থেকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।
খবর পেয়ে 15 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় উত্তরার ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। ভবনের ছাদে তালা লাগানো থাকায় বের হতে পারেননি অনেকে। বেলকুনি দিয়ে হাত ইশারা করতেছে, কারোর হাত পড়ে গেছে, কেউ বাচ্চা চিল্লাচিল্লি করতেছে। তবে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ঝরে পড়ে তাজা প্রাণগুলো। যারা জানালার থেকে কান্নাকাটি করছে ওনাকে আমরা বলছি ছাদে চলে যান, ওনারা বলছে ছাদের গেট লক করা। এই অগ্নিকাণ্ডে 6 জন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে রয়েছে একই পরিবারের 3 জন সদস্য। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের শরীরে তেমন কোনো পোড়া ক্ষত নেই। আগুনের ভয়াবহ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা স্যারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব আমরা পরবর্তী কি পদক্ষেপ। আগুনের উৎস দ্বিতীয় তলা থেকে হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় 6 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ভবন থেকে 11 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদিকে এই ঘটনায় পিবিআই, সিআইডির প্রতিনিধি দল সহ বেশ কয়েকটি সংস্থা আগুন লাগার কারণ খোঁজায় তদন্ত করছে। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সিলিন্ডার গ্যাস এখন যেন চোরাই পণ্য হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্য দোকানে নয়, মুঠোফোনের দরদাম ঠিক হলে ব্যবসায়ীরা অজানা স্থান থেকে হাজির করেন এলপিজির সিলিন্ডার। মুখে সংকোচ বললেও এলপি গ্যাস আমদানির তথ্য বলছে ভিন্ন কথা। অতি মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করছে কৃত্রিম এই সংকট। এম এ আজমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। সংকটের দোহাই দিয়ে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের এ যেন ইঁদুর বিড়াল খেলা। দোকানগুলোতে শুধুই খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস নেই। গ্যাসের সংকট, কাস্টমার এসে বারবার বিরক্ত করে, এজন্য গ্যাস বন্ধ রাখছে। তবে মুঠোফোনে দ্বিগুণ দামে মেলে গ্যাস সিলিন্ডার প্রাপ্তির আশ্বাস। সকালে একজন টাইনা দিয়েছিলাম, 2500 টাকা বিক্রি করছে। একটি দুটি নয়, আসে ভ্যান ভর্তি গ্যাস সিলিন্ডার। তবে সময় টিভির ক্যামেরা দেখে ছুটতে থাকেন দিক বিদিক। গোপনে টঙ্গীর নতুন বাজারের একটি গোডাউনে সময় সংবাদ। সেখানে ভর্তি সিলিন্ডার, পুরোদমে চলছে বেচা বিক্রি। এবার সংকট নয়, ড্যামারেজের দোহাই দিয়ে দাম বৃদ্ধির দাবি সরবরাহকারীর। সমস্যা হলো কি, আমাদের একটা গাড়ি গেলে আপনার 10 দিন 12 দিন বসে থাকে, ওইটার একটা ড্যামারেজ দিতে হয়। নিত্য প্রয়োজনীয় সিলিন্ডার গ্যাস নিয়ে এমন অবস্থা চলছে দেশ জুড়ে। ফোনে যোগাযোগ করে পাইবেন, যাত্রন যা নিয়ে পারে। দোকান ভর্তি খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস সিলিন্ডারের সংকট। অথচ বাড়তি টাকা দিলে ঠিক দোকানের সামনে থেকেই মিলছে গ্যাস সিলিন্ডার। কৃত্রিম এ সংকটের কারণ আসলে কি, সে প্রশ্নেরই উত্তর মেলাবো আমরা। 12 কেজির একটি সিলিন্ডার গ্যাস নির্ধারিত দামে বিক্রি করলে খুচরা ব্যবসায়ীর লাভ হয় 50 টাকা। এতে একজন খুচরা বিক্রেতা প্রতিদিন 200 সিলিন্ডার বিক্রি করলে লাভ হয় 10,000 টাকা। তবে সংকট ধরে রেখে বিক্রি করলে প্রতিটিতে লাভ করতে পারেন 800 থেকে 1000 টাকা। এতে লাভের অঙ্ক দাঁড়ায় 1.5 থেকে 2 লাখ টাকা। সে হিসেবে সংকট ধরে রেখে সারা দেশে 4 কোটি গ্রাহকের থেকে লাভ করছেন প্রায় 32,000 কোটি টাকা। কিছু অসৎ ব্যবসায়ী দেখা যাচ্ছে তারা হয়তো কোনো জায়গায় মজুদ রয়েছে, তাদের মজুদ রয়েছে, যারা বেশি টাকা দিচ্ছে তারা ঘেঁষ পাচ্ছে। এলপিজি আমদানি নিয়ে পিআইডির তথ্য বলছে গত নভেম্বর মাসে 1,05,000 মেট্রিক টন এলপি গ্যাস আমদানি করা হয়। তখনও সংকট হয়নি। তবে পরের মাসে আরও 22,000 মেট্রিক টন বেশি গ্যাস আমদানি হলেও শুরু হয় সংকট। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এলপিজি সরবরাহ সংকটে যখন বন্ধ হতে বসেছে অনেক গ্যাসের চুলা, তখন যেন পোয়া 12 বৈদ্যুতিক চুলা কুকারের। আমদানিকারকরা জানাচ্ছেন মাসখানেক ধরে চাহিদা বেড়েছে 3 গুণ, তবে দাম বাড়েনি বলে তারা দাবি করলেও বাজারের চিত্র ভিন্ন। খুচরা বিক্রেতারা বলছেন যোগান কমে যাওয়ায় বেড়েছে মূল্য, তবে দাম নিয়ে কোনো মাথা ব্যথা নেই ক্রেতাদের। অন্তরা সেনের রিপোর্ট। বিভিন্ন ব্র্যান্ডের বৈদ্যুতিক চুলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা। কারণ একদিকে রয়েছে মূল্য ছাড় পাওয়ার সুযোগ, অন্যদিকে রয়েছে এলপিজির সরবরাহ সংকটে গ্যাসের চুলা বন্ধ হয়ে যাওয়ার বিড়ম্বনা। গ্যাসের অল্টারনেট তো অপশন রাখা লাগবে,
খাইতে তো হবে না। ইলেকট্রিক চুলা হলে রান্নাটা একটু কমফোর্টেবল হয়, ঘরে বসে রান্না করা যায়। ইলেকট্রিক্যাল চুলাটা কারণ গ্যাসের সংকট তো, তার জন্য ওইটা দেখতে আসছি, যদি বা দামে বনে বা কিছু অফার দেয় তাহলে কিনবো। বিক্রেতারা জানান এখানেও কঠিন হয়ে পড়ছে চাহিদা মতো যোগান নিশ্চিত করা। স্টোর রুমের যা ছিল সব বিক্রি করে ফেলেছি এবং ডিসপ্লেতে যা ইনফ্রারেড এবং ইন্ডাকশন চুলা ছিল সবগুলো বিক্রি করে ফেলেছি। শুধু মেলাই নয়, রাজধানীর মার্কেটগুলোতেও বেড়েছে বৈদ্যুতিক চুলা কুকারের চাহিদা। আগে যেখানে একদিনে ৫-৬টি চুলা বিক্রি হতো, বর্তমানে হচ্ছে ১৫ থেকে ২০টি। বাড়তি দামেই বাড়তি চাহিদা মেটাচ্ছেন বলে অকপটে জানান খুচরা বিক্রেতারা। চুলার দাম ধরেন আগে থেকে এখন একটু বাড়তি, চাহিদা বাড়ার সাথে সাথে এগুলো দাম বেড়ে যায়। আগে সেল হইতো আপনার 10-12টা, এখন 15-20টা সেল হইতেছে। আমাদের দরকার হলো ধরেন 100 পিস, আমাদের কাছে আসছে 50 পিস। এই কারণে এগুলোর মালের দাম বেশি, আমরা ঠিকমতো সাপ্লাইও দিতে পারতেছি না। ৩ গুণ চাহিদা বৃদ্ধির কথা জানালেও পাইকারিতে দাম বাড়েনি বলে দাবি আমদানিকারকদের। অনেক ধরনের চুলা বাড়তি দামেও মিলছে না, এমন সংকটের কথাও জানান তারা। চাহিদা আছে কিন্তু মার্কেটে এখন ডিমান্ড অনুযায়ী সাপ্লাই নেই, অনেকেরই স্টক শেষ হয়ে গেছে। রানিং অবস্থায় যদি আমরা 25% বিক্রি করি, এই গ্যাস সংকটের কারণে মনে হয় আমার কাছে মনে হয়েছে যে আরো 3 গুণ বৃদ্ধি পেয়েছে। চাহিদা বাড়লেও বাড়তে পারে দাম। অর্থনীতির এই সাধারণ তত্ত্ব যেন অতিরিক্ত দামের চাপে ভোক্তাদের না ফেলে, সেদিকে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতিমালায় স্বল্পমেয়াদী ভিসাধারীরা নিষেধাজ্ঞার আওতায় না পড়লেও ক্ষতিগ্রস্ত হবেন স্থায়ীভাবে অভিবাসন প্রত্যাশীরা। এতে নেতিবাচক প্রভাব পড়বে দেশটি থেকে আসা রেমিটেন্সের ওপরও। বিশ্লেষকরা বলছেন, শুল্ক নীতির মতো নতুন এই অভিবাসন নীতিও হতে পারে ট্রাম্প প্রশাসনের দর কষাকষি বা কূটনৈতিক চাল। সেক্ষেত্রে বাংলাদেশকেও কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক রবিনের রিপোর্ট। হয়তো স্বপ্নের দেশ আমেরিকার কোনো নগরীতে ঘুরে বেড়ানো বাস্তবে ধরা দিতে পারে, কিন্তু চাইলেই এখন আর বাংলাদেশের কোনো নাগরিকের মার্কিন মুলুকে গিয়ে নতুন করে বসত গড়া আপাতত সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির কারণে ২১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি আর্থিক সুবিধার উপর নির্ভরশীল হতে পারেন এমন ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে ট্রাম্পের কঠোর সিদ্ধান্তের আওতায় আসা ৭৫ দেশের তালিকায় আছে বাংলাদেশের নামও। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, পড়াশোনা, পর্যটন, ব্যবসায়িক কিংবা অস্থায়ী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না নিষেধাজ্ঞা। তবে ট্রাম্পের নতুন আদেশে স্থায়ীভাবে আটলান্টিক পাড়ি দেওয়ার পথ আপাতত বন্ধ। ঘোষণাতে প্রথমে মনে হচ্ছিল যে হয়তো ঢালাওভাবে সব রকম ভিসা বন্ধ, তারপরে বোঝা যাচ্ছে না ইমিগ্রেন্ট ভিসা। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি অফিসের তথ্য মতে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পান ১৮,২৪০ বাংলাদেশি। বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রেমিটেন্সও আসে দেশটি থেকে। ওখানে যে জনগোষ্ঠী আছেন এবং তাদের যে আত্মীয় স্বজন এখানে আছেন, সেটাকে যদি আমরা দেখি তাহলে আমার আশঙ্কা এখানে বেশ কিছু মানুষ এই জটিলতার মধ্যে আটকে যেত। সেই জায়গায় রেমিটেন্স কমবার একটা আশঙ্কা তো আছেই। তবে শুল্কহার আরোপের মতো অভিবাসন নীতিও ট্রাম্পের দর কষাকষির কৌশল হতে পারে, এমনটা মনে করেন অনেকে। এইটা মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পের নেগোসিয়েট করার একটা চাল বা একটা পদক্ষেপ। একই সঙ্গে আইনি বিষয়ে মার্কিন প্রবাসীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আসলে বাংলাদেশি সেখানে এমন কেউ আছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শুক্রবার ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এদিন সারাদিনই দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ক্রেতা টানতে দেওয়া হচ্ছে ক্যাশব্যাক, মূল্য ছাড় সহ নানা অফার, যদিও পণ্যের দাম আর মান নিয়ে অভিযোগ ক্রেতাদের। টিকিট কাউন্টার ও ফটকে এই ভিড়ই বলে দেয় ছুটি উপভোগে ছুটছেন তারা। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় শুক্রবার সকাল থেকে মেলায় আসতে থাকেন দর্শনার্থী। একসাথে 16 জন মানে ফ্যামিলি একসাথে সবাই আসছি। বাণিজ্য মেলা শুরু হওয়ার পর থেকে রেগুলারই আসি, প্রত্যেক ইয়ারে আসা হয়। মেয়ের জন্য কসমেটিক নিছি, নিজের জন্য ব্লেজার নিছি, ছেলের জন্য ব্লেজার, ওয়াইফও ব্লেজার কিনছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উপস্থিতি। কারো চোখ ইলেকট্রনিক পণ্য, কাপড়, জুতা, ব্যাগে, কারো আবার কসমেটিক আইটেম আর ঘর সাজানোর অনুষঙ্গে। যদিও মান ও বাড়তি দামের অভিযোগ তাদের অনেকেরই। এবার মনে হচ্ছে যেন দেশি জিনিসটাই বেশি, এখানে শালটা বেশি চোখে পড়ার মতন ছিল। প্রাইসিং ইজ এ লিটল বিট হাই, বাট যেহেতু ইম্পোর্টেড জিনিস তো প্রাইস একটু বেশি হবে।
বিক্রেতারা বলছেন মেলার শুরুর দিকে সাড়া না পেলেও এখন দিন দিন ক্রেতা উপস্থিতি ও বিক্রি বাড়ছে। ক্রেতা টানতে কেউ কেউ দিচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড়। শুক্রবার শনিবার একটু চাহিদা বেশি থাকে কাস্টমারের। শুক্রবার ইনশাল্লাহ মোটামুটি ভালো হতেছে, এখন দেখা যাক এরপর থেকে কি হয়। বেসিক্যালি 1200 করে বিক্রি করি, কিন্তু অফার হিসেবে আমরা 1000 টাকা বিক্রি পাম্প। আগে ছিল 1800, এখন আমরা ফ্রাইডে উপলক্ষে আজকে 1500 টাকায় সবগুলো জুতা দিচ্ছি। এবারের মেলায় ডিজিটাল টিকেটিং এর পাশাপাশি ক্যাশলেস লেনদেনেরও সুযোগ রাখা হয়েছে। এই প্রথম আমরা ক্যাশলেস কাউন্টার চালু করেছি। আমরা চাচ্ছি নগদ টাকার বিপরীতে এবং কাগজের টাকার বিপরীতে, কাগজের টিকিটের বিপরীতে আমাদের যাতে অনলাইন টিকিট আমরাই করি। এবারের মেলায় একদিনে গত শুক্রবার সর্বোচ্চ প্রায় 60,000 দর্শনার্থীর আগমন হয়েছিল। আজ তা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা মেলা সংশ্লিষ্টদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে ব্যস্ত সড়কে নেই কোনো ফুটপাত। ভাঙাচোরা রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে আছে আবাসিক গ্যাস সংযোগের রাইজার। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে সড়কের নির্মাণ কাজ। গ্রাহকদের অভিযোগ, গ্যাস লাইন সরাতে দাবি করা হচ্ছে বিভিন্ন অঙ্কের টাকা। এদিকে একে অপরের উপর দায় চাপিয়ে দিচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সড়ক বিভাগ। নূর মোহাম্মদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন। কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর রেলগেট থেকে শতাল পর্যন্ত সড়কে কিছু দূর পরপরই চোখে পড়বে এমন আবাসিক গ্যাস সংযোগের রাইজার। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ আছে সড়ক নির্মাণ প্রকল্পের কাজ। আবাসিক গ্যাস লাইন সরাতে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। গ্রাহকদের কাছে দাবি করা হচ্ছে বিভিন্ন অঙ্কের টাকা। রাস্তা ঘোরাঘুরির পরে আমাদেরকে বলা হয়েছিল যে গ্যাসের কাজ ওনারা করে দিবে, পানির লাইন যথারীতি করে দিবে। তিতাস গ্যাস ইতিমধ্যে বিভিন্ন লোকজনের কাছ থেকে বিভিন্নভাবে তারা টাকা দাবি করছে। আমাদেরকে একটা অ্যামাউন্ট বলে যে এক একটা রাইজার সরাইতে অফিস সরাই দিবে না, আপনারা নিজ খরচ এটা সরাবেন। একটা লাইনে 50,000 টাকা করে আমাদেরকে দিতে হবে। 3 মাস যাবত মনে হয় লাইনগুলো সরাবে বলতে, কিন্তু লাইন কোনো সরানো হচ্ছে না। সড়কের দুই পাশে 65টি ঝুঁকিপূর্ণ আবাসিক গ্যাস সংযোগের রাইজার ও পাইপ সরিয়ে দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে 6 দফা চিঠি দেওয়ার পরও কোনো কাজ হয়নি। উল্টো সড়ক বিভাগের কাছে দাবি করেছে ক্ষতিপূরণ। এমনকি গ্যাস লাইন স্থাপনের কোনো অনুমোদনও দেখাতে পারেনি তারা। এই বিষয়ে আমরা উন্নয়ন সমন্বয় সভা থেকে শুরু করে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। ওনারা আমাদেরকে আশ্বাসও দিয়েছে এটা খুব দ্রুত সরিয়ে নেবে, কিন্তু অদ্যাবধি এখনও রাইজারগুলি সরিয়ে না নেওয়ায় আমাদের উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। গ্রাহকদের নিজ খরচে গ্যাস লাইন সরাতে হবে বলে জানান তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তা। ব্যয়গুলো গ্রাহকদেরই গ্রহণ করতে হবে, যেহেতু যখন কানেকশন নিয়েছে তারা তখন কিন্তু তারা নিজ খরচে এই কানেকশনগুলো গ্রহণ করছে। রোডসের কাছে আমরা চাইলাম যদি গ্রাহকদেরকে একটু সেভ করা যাইতে, কিন্তু রোডস তো দিচ্ছে না। কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট সড়ক জেলা মহাসড়কে যথাযথ মানে উন্নীতকরণ সহ 6 না যশোদল 1400 বাজার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে জেলা সড়ক বিভাগ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দমনপীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে ইরানের সামরিক অভিযান সহ সব বিকল্প টেবিলে রাখা হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে 800 বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করেছে তেহরান। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশর, এমন খবর প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা AFP। এর মধ্যে নতুন করে ইরানের 18 ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ নিহতের দাবি করে আসছে পশ্চিমা দেশ ও তাদের গণমাধ্যমগুলো। এ নিয়ে টানা কয়েকদিনের উত্তেজনার পর কিছুটা শিথিল হয়েছে বিক্ষোভ। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে নেমেছে কিছুটা নীরবতা। সহিংস আন্দোলনের শৈথিল্যের মধ্যেই পাল্টাপাল্টি হুমকি আর হুঁশিয়ারি চলছে ওয়াশিংটন তেহরানের মধ্যে। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ বলেছেন, ইরানের সরকার বিরোধী আন্দোলনে দমনপীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে সামরিক পদক্ষেপ সহ সব ধরনের বিকল্প খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের স্থায়ী প্রতিনিধি জানান, যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সৌদি আরব, কাতার, ওমান ও মিশর ঠেকিয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বলেন, এই উপসাগরীয় দেশগুলোর জোরালো অনুরোধ ও মধ্যস্থতায় শেষ পর্যন্ত তেহরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার 800 বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট এবং উপসাগরীয় মিত্রদের চাপে ইরানে পদক্ষেপ নিয়েছে বলেও জানান লেভিট।
নাদিম মারজান, সময় সংবাদ। বোমা থাকার হুমকিতে স্পেনে জরুরি অবতরণ করল টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট। স্থানীয় সময় শুক্রবার ইস্তাম্বুল থেকে এসেছিল বিমানটি। স্পেনের পুলিশ ও টার্কিশ এয়ারলাইন্স জানায় বিমানের ভেতরে এক যাত্রী ইন ফ্লাইট ইন্টারনেট হটস্পট চালু করেন, যার নামের মধ্যেই বোমা হুমকির বার্তা ছিল। বার্সেলোনার আকাশসীমায় ঢোকার সময় ক্রু বিষয়টি শনাক্ত করলে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের নামিয়ে তল্লাশি চলে স্পেনের কর্তৃপক্ষ। বিস্ফোরক না পাওয়া যাওয়ায় তুলে নেওয়া হয় সতর্কতা। বাংলাদেশিদের মধ্যে অপরাধ প্রবণতা কমিয়ে আনা এবং সংযুক্ত আরব আমিরাতে সুশৃঙ্খল স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটির প্রশাসন। এ লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের আরও সচেতন হওয়া এবং দেশটির আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্ট। দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটি আয়োজন করে প্রবাসী উৎসবের, যেখানে দুবাই পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত হন। বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রবাসী কমিউনিটির সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা। পাশাপাশি আমিরাতে বসবাসরত সব নাগরিককে আইন মেনে চলার মাধ্যমে একটি নিরাপদ রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশিদের সাথে এবং এখানে দুবাইয়ের যে অথরিটি আছে ওনাদের সাথে আমরা একটা সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। তার ধারাবাহিকতা আজকে এই প্রবাসী দিবসের আজকের এই অনুষ্ঠান। এটি শুধুমাত্র একটি অনুষ্ঠান ছিল না, এটি আমাদের সংগ্রামের গল্প, আমাদের পরিশ্রম, আমাদের অর্জনের কথা আমরা এখানে তুলে ধরেছি। আমাদের এখানে সকল ব্যবসায়ীরা এখানে ছিল। দুবাইয়ের ক্রিক শারাটনে অনুষ্ঠিত প্রবাসী উৎসবটি পরিণত হয় সচেতনতামূলক কর্মসূচিতে। দেশটির আইন কানুন শৃঙ্খলা, সামাজিক আচরণ ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত কয়েকশো বাংলাদেশি প্রবাসী দুবাই পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং আমিরাতে পজিটিভ বাংলাদেশ ইমেজ গড়ে তোলার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। Especially our labor community from our Bangladesh community, they are suffering. Because of that, we are trying to forward some awareness for them through their bosses, which they attend the event. Inshallah ta'ala, on next, we will try to do big events for all these Bangladeshi nationalities. বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে 25 জন সফল প্রবাসীকে দেওয়া হয় সম্মাননা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের সঙ্গে মিল রেখে যথাযথ ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে মালদ্বীপে পালিত হয়েছে পবিত্র শবে মিরাজ। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা নামতেই রাজধানী মালের বিভিন্ন মসজিদে নামে প্রবাসীদের উপচে পড়া ভিড়। এছাড়া স্থানীয় একটি রেস্তোরাঁয় মদিনা জামাত মালদ্বীপ শাখার পক্ষ থেকে আয়োজন করা হয় মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশা আয়োজনে সামিল হন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। মাহফিলে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আলোচনা করতে দুদিনের সফরে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর 2 সহসভাপতির সঙ্গে সভায় থাকবেন ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি। আইসিসি কর্মকর্তার বৈঠকে আসা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। মিটিংয়েও ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকবে ক্রিকেট বোর্ড। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে পরিচালক এম নাজমুল ইসলাম কারণ দর্শানোর জবাব না দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মিঠু। প্রথমে ইমেইল, এরপর অনলাইন মিটিং। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যে বার্তা স্পষ্টভাবে আইসিসিকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ একটাই, নিরাপত্তা শঙ্কা। বাধ্য হয়ে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ শুরু হতে বাকি 3 সপ্তাহ, কিন্তু এখনো ঝুলে আছে বাংলাদেশের ভাগ্য। বিসিবির সঙ্গে আইসিসি প্রতিনিধি দলের মিটিংয়ে থাকবে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিও। জুম মিটিং হয়েছে, জুম মিটিং এর পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। প্রেসিডেন্ট সাহেব, ভাইস প্রেসিডেন্ট ওনারা বসবে। সো আমরা এক্সপেক্ট করতেছি একটা ভালো আউটকাম আউট অফ দ্যাট। আমি যেটা দেখি যে গুড সাইন, যে অ্যাটলিস্ট দে আর কামিং টু একটা এটাকে মানে কিছু একটা কোথাও নিয়ে যায়। এখন তো এখন স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে। তবে সবাই বিসিবিকে ভারতে যাওয়ার বিষয়ে চেষ্টা করবে আইসিসির প্রতিনিধিরা, কিন্তু নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়বে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমাদের স্ট্যান্ডটা তো ভেরি ভেরি ক্লিয়ার, যে সিচুয়েশন
আমাদের বোর্ড বলেন, আমাদের সরকার বলেন, সবাই আমরা মনে করি প্লেয়ার্স আর নট সেফ, নট প্লেয়ার্স, সাপোর্টার্স, আপনারা। সো এটা নিয়ে মনে হয় বেসিক্যালি আলাপ হবে। এদিকে বিতর্কের জন্ম দিয়ে লাপাত্তা পরিচালক এম নাজমুল ইসলাম। তার একের পর এক বিতর্কিত মন্তব্যের পর দেয়া হয় কারণ দর্শানোর চিঠি। নির্ধারিত 48 ঘন্টার মধ্যে উত্তর না পেলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। আই থিঙ্ক এই শুড কাম অ্যান্ড ক্ল্যারিফাই, কারণ আপনি চিন্তা করেন এই কমেন্টের হওয়াতে আমাদের কত একটা দিন খেলা মিস হয়েছে, কত কিছু হয়ে গেছে। আমাদের ডিসিপ্লিন কমিটি আছে, ওনার চেয়ারম্যানের কাছে তো জমা দেওয়ার কথা, উনি এখন তারপরে নেক্সট স্টেপে থাকবে। তো প্লেয়ারদের সাথে আমাদের কথা হয়েছে, দ্য প্রসেস উইল গো অন। শনিবার সকাল 11টার মধ্যে কারণ দর্শানোর চিঠির জবাব দিতে হবে নাজমুল ইসলামকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপের কারণে আস্থাহীনতায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটের এই সংকটময় পরিস্থিতিতে তাই ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে বললেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। পাশাপাশি খেলোয়াড়দের ম্যাচ বয়কট করার সিদ্ধান্তের সমালোচনা করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। সামাজিক মাধ্যমে বয়কটের ডাক থাকলেও বাস্তবতা ভিন্ন। এত সব নাটকীয়তার পরেও শুক্রবার বিপিএলে প্রায় ফুল হাউস হোম অফ ক্রিকেট। মানুষের এমন ভালোবাসার পরও ভালো নেই দেশের ক্রিকেট। একের পর এক বিতর্ক, যার ভারে চাপা পড়ে গেছে মাঠের আলোচনা। বিসিবির এমন সংকটময় পরিস্থিতির দায়ে সাবেক ক্রীড়া উপদেষ্টার কাঁধে চাপালেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। বিগত ক্রীড়া উপদেষ্টা তিনি যেভাবে আসলে আমাদের এই ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত করে বা যেভাবে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তিনি ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত জায়গায় নিয়ে গেছেন, ক্রিকেট বোর্ড নিজেরাও একটি আস্থাহীনতায় ভুগছে। পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও একটি আস্থাহীনতায় ভুগছে এবং আমাদের যারা ক্রিকেটার রয়েছেন তাদেরও ক্রিকেট বোর্ডের প্রতি যে রেসপেক্ট, সেটা আমার কাছে মনে হয়েছে কিছুটা আস্থাহীনতায় রয়েছে। দেশের ক্রিকেটের বিতর্ক নতুন উচ্চতায় উঠেছে বৃহস্পতিবার। অতীতের সব রেকর্ড ভেঙে বিপিএল ম্যাচ বয়কটের মতো নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করেন ক্রিকেটাররা। খেলোয়াড়দের এমন আচরণ অবশ্য কাম্য নয় বলে জানান সাফজয়ী এই গোলরক্ষক। খেলাধুলা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমি খেলোয়াড়দের উদ্দেশ্য বলবো এবং আমাদের ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্য বলবো যে আমার খেলাটাকে ঠিক রেখে আপনাদের যদি কোনো বিষয়ে যদি কোনো মতবিরোধ থাকে সেটা আপনারা আলোচনা সাপেক্ষে সেগুলো সমাধান করবেন। বাংলাদেশ ক্রিকেটের এমন সংকটকালীন সময়ের উত্তরণ কই? আমিনুল হকের মতে দেশের ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে হবে এমন ক্রান্তি লগ্নে। শুনতে হবে ক্রিকেটারদের কথা, দিতে হবে দিক নির্দেশনা। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের যে বর্তমান যে লিডারশিপ রয়েছে তাদেরকে আহ্বান করব যে আপনারা ক্রিকেটারদের সাথে বসেন, আমাদের যারা ক্রিকেটের যারা ক্লাবগুলো রয়েছে তাদের সাথে বসেন, আমাদের ক্রিকেট বোদ্ধা যারা রয়েছেন তাদের সাথে বসেন এবং আপনারা যারা ক্রিকেটের সাংবাদিক রয়েছেন আপনাদের সাথে বসে আলোচনা করে কিভাবে আমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে, কোথায় সংকট রয়েছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। বিএনপি সরকার গঠন করলে ক্রীড়াঙ্গন নিয়ে নিজেদের পরিকল্পনা এদিন আবারও তুলে ধরেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক। এবং আমরা অপেক্ষা রয়েছি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়।